গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস খেলা যখন, পর্ব 6। রাত প্রায় 2টো নাগাদ চিঠিটাকে শেষবারের মতো লিখলাম। আমার আলটিমেটাম, বুলবুলি। তোমাকে আমি যেদিন প্রথম দেখি সেদিন থেকেই তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার দৃঢ় বিশ্বাস একদিন তুমি একজন বড় গাইয়ে হবে। আমি সমঝদার নই, তবে একজন সাধারণ শ্রোতা হিসেবেই কেন জানি না আমার মন বলে তুমি নিশ্চয়ই খ্যাত হবে। তোমার সম্বন্ধে যা ভাবার, যা জানার আছে আমার মনের মধ্যে, প্রমাণ বিরূপ না হলে সেসব জানাই যে সত্য বলে একদিন প্রমাণিত হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। যে জন্য এই চিঠি লিখেছি তা হলো এই যে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেতে চাই, কিন্তু তুমি কি আমাকে পছন্দ করো? তোমার পছন্দ অপছন্দ ঠিক করার আগে আমি এরপর যা লিখছি তা ভালো করে পড়ে নিও। আমাকে যেহেতু তোমার জীবনের সমস্ত দায়িত্ব নিতে হবে, আমার সম্বন্ধে মন স্থির করার আগে আমার সে যোগ্যতা আছে কি নেই এ কথা তোমার প্রাঞ্জলভাবে জানা দরকার। আমি জীবনে কারোরই দয়া চাই না, দয়া গ্রহণ করি না, তাই তোমার কাছে কোনো রকম দয়ার প্রত্যাশী আমি নই। দয়া বা করুণার ভিতরে যে সম্পর্কের শিকড়, সে সম্পর্কে শিগগিরই ফাটল ধরে। জোরে বাতাস উঠলেই সে সম্পর্ক উড়ে যায়। আমি গ্র্যাজুয়েশনের পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ইন্টারমিডিয়েট পরীক্ষা ও ফাইনালে ল গ্রুপ পাশ করে অ্যাকাউন্টেন্টস গ্রুপের পরীক্ষা দিয়েছি এবং ফেল করেছি। বর্তমানে আমি আমার বাবার অফিসে চাকরি করি, 150 টাকা পাই। আমি যদি পরীক্ষা পাশ না করতে পারি তাহলে আমার বাজার দর 300-400 টাকার বেশি হবে না মাসে, অর্থাৎ আমার মাসিক অর্থপরিমাণ 3-4 বস্তা আখের গুড়ের সমান। আমার বাবাকে অনেকে অবস্থাপন্ন বলে জানেন। বাবার স্থাবর ও অস্থাবর সম্পত্তি আছে অনেক, আর দায় আছে একটি, তা হচ্ছে আমি। সম্পত্তিটা বাবার, দায়টা আমার, আমার নিজের, একান্ত নিজের। এ কথাগুলো এজন্য বলছি যে আমার বাবার সঙ্গে আমাকে গুলিয়ে ফেললে খুব বড় ভুল করবে। আমি আমার জীবনে নিজের পরিচয় পরিচিত হতে চাই। যা কিছু পাবার নিজের যোগ্যতা ও আপনা গুণটাই পেতে চাই। বাবার কোনো কিছুর উপর আমার লোভ নেই এবং দাবি নেই, প্রত্যাশা নেই কোনো রকম। যে ছেলে বাবার সম্পত্তির ভরসায় বা তার বিনিময়ে নিজের জীবনে কিছু পেতে চায় ও পায়, আমি তার দলে নেই। এ কথা আমার তোমাকে জানানো দরকার যে আমাদের বাড়িতে যাদের মতো প্রণিধানযোগ্য তাদের তোমাকে পছন্দ নয়। অপছন্দের কারণটা আমার জানা নেই, জানা যাবেও না। তাই তুমি যদি আমার স্ত্রী হতে রাজি থাকো তাহলে খুব সম্ভবত আমাকে আমার বাবার বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ওই মাইনেতে যে রকম বাড়িতে আমি থাকতে আশা করি সেরকম বাড়িতে কি তুমি থাকতে পারবে? খুব কষ্ট করে নিজ হাতে বাসনপত্র মেজে ঘষে খেতে হবে হয়তো তোমায়। তুমি ভালোভাবে আদর যত্নে মানুষ হয়েছ, তোমার তো কষ্ট করার অভ্যেস নেই। আমার প্রতি তোমার কি মনোভাব জানি না, আমাকে তুমি জানারও সুযোগ দাওনি। তবে যদি কোনো অজ্ঞাত কারণে আমাকে তোমার ভালো লেগে থাকে তাহলে শুধু আমার জন্যই আমাকে ভালো লাগাতে হবে, আমার বাবার পটভূমির জন্য নয়। এ কথাটা তোমার অত্যন্ত স্পষ্টভাবে জানা দরকার। আমি জানি তোমার মতো গুণীমের অনেক স্তুতিকার আছে, এও জানি যে আমার চেয়ে সব দিক থেকে ভালো অনেক ছেলে তোমাকে পছন্দ করে। তবু আমার মনে হলো আমিও যে তোমাকে পছন্দ করি, এ কথাটা তোমাকে এখন না জানালে হয়তো বড় দেরি হয়ে যাবে। আমার আর লেখার কিছু নেই। তোমার জবাব এই চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে আমার অফিসের ঠিকানায় পোস্ট করো। জবাব দেওয়ার আগে খুব ভালো করে ভেবে জবাব দিও। আমার মধ্যে যদি ভালো লাগার বা সম্মান করার মতো কিছু দেখে থাকো
আমার নিজের উপর এবং আমার ব্যক্তিগত ভবিষ্যতের উপর যদি তোমার আস্থা ও বিশ্বাস থাকে তাহলেই হ্যাঁ করো। তুমি আমার প্রীতি ও শুভেচ্ছা জেনো। ইতি রাজা রায়। চিঠিটা পড়লাম, পড়েই মনে হলো কোনো ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্ট বুঝি কোয়ার্টার মাস্টারকে চিঠি লিখছে। কে বলবে কে প্রেমপত্র। চিঠি লেখা শেষ করে রাত 2টায় চান করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। চিঠি তো লেখা হলো, কিন্তু এরকম সমর্পণে হাঁটু গেড়ে বসা চিঠি ডাকে দেওয়া যায় না। এই চিঠি হাতেই দিতে হবে। রোজই মেলায় যাই, বুলবুলিকেও দেখতে পাই, কিন্তু চিঠি দেওয়ার সুবিধা হয় না। এক এক দিন এক এক বাহারি শাড়ি পরে আসে ও যাই পরে তাতে ওকে খুব মানায়। শাড়ি পরার ধরন, জামার কাট, ওর হেঁটে যাওয়ার সুন্দরী রুজু সুষম ভঙ্গি সব আমার চোখে লেগে থাকে। যখন কখনো ওকে হঠাৎ একা পাই, বুনো বেড়াল যেমন সাবধানী পায়ে বুলবুলির বাসার দিকে এগোয়, তেমন করে এগোতে থাকি। কিন্তু ও আমাকে দেখলেই ভূত দেখার মতো চমকে ওঠে এবং ছোলোয়া তারা খাওয়া হরিণীর মতো তীব্র বেগে পালিয়ে যায়। কোনো ভিড়ের অভয়ারণ্যে ওর কাছে চিঠিটা পৌঁছানো যায় না, ওর হাতে চিঠিটা দেওয়া যায় না। 4-5 দিন এই করে কেটে গেল। চিঠিটা খামের মধ্যে করে হিপ পকেটে রোজ ফেলে নিয়ে যেতাম। মে মাসের প্রচন্ড গরম, তারপর প্রায় সবসময় হাঁটার উপরে থাকতাম, তাই খামটা রোজই ঘামে ভিজে জবজব হয়ে উঠত। 5 দিনের দিন বাড়ি ফিরে চিঠিটা খুলে দেখলাম চিঠির অনেক জায়গায় ঘামে চুপসে মুছে গেছে। সেই চিঠিটা দেখে দেখে অন্য একটা চিঠি লিখতে হলো। অনেক জায়গার বক্তব্য বদলে গেল। মেলা শেষ হয়ে যাবে আর 2 দিন পর। আজ সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ ডকুমেন্টারি ছবিটি মেলায় দেখানো হবে। ঠিক করলাম আজ যে করেই হোক চিঠিটা দিতে হবে। সেদিন ছবি শেষ হলো প্রায় রাত 9:45। ছবি শেষ হওয়ার পর লক্ষ্য করলাম বুলবুলি বাড়ি যাবে বলে এগুচ্ছে। সেদিন ওর সঙ্গে আর কেউই ছিল না, এমনকি ওর চর ও অনুচর দীপাও ছিল না। দেখলাম ও ট্রাম স্টপেজে এসে দাঁড়ালো। বুঝলাম ও ট্রামে চড়ে গড়িয়াহাটার মোড়ে যাবে এবং সেখান থেকে বাসকে ট্রাম চেঞ্জ করে ফাঁড়িতে গিয়ে নামবে। তাড়াতাড়ি আমি একটা চলন্ত 2 নম্বর বাসে উঠে পড়লাম। বাস নিশ্চয়ই ট্রামের আগে যাবে। গড়িয়াহাটার মোড়ে পৌঁছে আমি দাঁড়িয়ে রইলাম বাস স্টপেজে। আমার পা দুটো থরথর করে কাঁপতে লাগলো, গলা শুকিয়ে আসতে লাগলো। মাটিতে দাঁড়িয়ে বাঘের ছুলোয়াতেও আমার এত ভয় করে না। আমার কেবলই মনে হতে লাগলো আমি পারবো না, চিঠিটা ওর হাতে দিতে পারবো না। এক সময় দেখলাম ও এগিয়ে আসছে। সেদিনও একটা সাদা খোলের খয়েরি পাড়ের টাঙ্গাইল পরেছিল, একটা খয়েরি ব্লাউজ, হাতে একটা খয়েরি ব্যাগ। ও এসে বাস স্টপেজে আমাকে দেখেই চমকে উঠে মুখ ফিরিয়ে রইল। আমি আস্তে আস্তে ওর কাছে গেলাম, ওর সামনে দাঁড়ালাম। ওর চোখে মুখে ভীষণ একটা আতঙ্কগ্রস্ততা ফুটে উঠল, যেন আমি কলুক টোলার কোনো কুখ্যাত গুন্ডা। আমি চিঠিটা হিপ পকেট থেকে বের করে ওকে দিলাম। ওর সঙ্গে কোনো দিনও কথা বলিনি, তবু সেই মুহূর্তে আমার নিজের গলা আত্মবিশ্বাসে এমন ভারী হয়ে উঠল যে নিজেই চমকে উঠলাম। বললাম, এতে একটা চিঠি আছে, ভালো করে পড়ে উত্তর দিও। ও ব্যাগ ধরা হাতে চিঠিটা নিয়ে অন্য হাতে কপাল থেকে চুল সরাতে লাগলো। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে আমার পায়ের থরথরানি এখন ওর পায়ে স্থানান্তরিত হয়ে গেছে। ও বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো, মুখ নামিয়ে বলল, আচ্ছা। আমি বললাম, উত্তর দিও কিন্তু। ও বলল, আচ্ছা। এরপরেই একটা বাস এসে গেল, ও উঠে পড়ল। আমার দিকে একবারও পিছনে ফিরে তাকালো না, কোনো কিছু বলল না আমাকে। যতক্ষণ বাসের টেল লাইটটা দেখা যায় আমি ওইখানে স্থানুর মতো দাঁড়িয়ে সেই দিকে চেয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ভারমুক্ত মাথায় বাড়ির দিকে ফিরতে লাগলাম। আমার মনে হতে লাগলো যে নমামার মতো আমার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল সব আমি একটা
আনডিপেন্ডেবল ঘোড়ায় লাগিয়ে এলাম এক দারুণ জ্যাকপটের আশায়। আমার ঘোড়া লাগলে আমি রাজা, সত্যিকারের রাজা, না লাগলে আমি সর্বশান্ত। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারলাম না। কেবলই মনে হতে লাগলো চিঠিটা পড়েও কি ভাবছে। কল্পনা করতে লাগলাম যে ও বাড়ি গেল, তারপর গা ধোয়ার ওসিলায় বাথরুমে গেল, অথবা নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে শুয়ে আমার চিঠিটা খুলল। তারপর তারপর যে কি হলো সেটাই আসল কথা। তারপর যে কি হলো আমার জানার কোনো উপায় নেই। এখন ৩-৪ দিনের তিতিক্ষা, প্রতীক্ষা, ধৈর্যের পরীক্ষা। সিএ পরীক্ষার চেয়েও কঠিন। প্রথম কাজ শেষ হলো, এরপর দ্বিতীয় কাজ। বাবার চিঠিটা ইংরেজিতে লিখতে হলো, কারণ বাবা বাংলা মোটে লিখতে পারতেন না, পড়তেও ভালো পারতেন না। তিনি চিঠি পেতে ও দিতে ইংরেজিটাই একমাত্র পছন্দ করতেন। এমনকি ঠাকুমাকেও তিনি ইংরেজিতে চিঠি লিখতেন বরাবর, যদিও ঠাকুরমা তেমন ভালো ইংরেজি জানতেন না। ইংরেজিতে চিঠি লিখতে একটা সুবিধা এই যে যেসব কথা বাংলায় বললে ঠিক বলতে পারা যায় না, ইংরেজিতে অকপটে তা বলা যায়। বাবাকে লিখলাম, আমি তোমার ছেলে হিসেবে কখনো তোমার সম্মান হানিকর কিছু করিনি। আমি অনেক ভদ্রলোকের মেয়ের সঙ্গে মিশেছি, সরল সহজভাবে। কিন্তু একজনকে ভীষণ ভালো লেগে যাওয়ার জন্য শুধু তার সঙ্গেই মিশতে পারিনি। মেশা তো দূরের কথা বলতে পারিনি। সবসময় তার কথা আমার মনের মধ্যে তোলপাড় করে। এ ব্যাপারের ফয়সালা না হবার আগে পরীক্ষা পাশ করতে পারবো না, কারণ আমি মোটেও মনোসংযোগ করতে পারছি না। অনেক চেষ্টা করেছি, পারছি না। আমি সব ব্যাপারেই তোমাদের খুশি করতে চেয়েছি এ পর্যন্ত, তবে এই প্রথম তোমাদের আমার খুশির কথা জানাচ্ছি। তবে তোমাদের খুশি ও আমার খুশি যদি এক না হয়, তবে তোমাদের খুশিই জিতবে। কিন্তু আমাকে মহাদেব বাবুর মেয়ে কিংবা পৃথিবীর অন্য কোনো মেয়েকে বিয়ে করতে বলবে না তোমরা। বিয়ে যদি করি তো একেই করব, নইলে কাউকেই করব না। বিয়ের কথা এখন উঠছে না। যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি ততদিন বিয়ের কথা আমি ভাবছি না। তবে কাকে বিয়ে করব এ ব্যাপারটার এক্ষুনি একটা ফয়সালা হওয়া দরকার। আমার এই চিঠিটা লিখতে খুব লজ্জা ও সংকোচ হচ্ছে, কিন্তু ভেবে দেখলাম এটা এমন একটা ব্যাপার যার উপর আমার সম্পূর্ণ ভবিষ্যৎ, আমার পড়াশোনা, কাজকর্ম সমস্তই নির্ভর করছে। তাই নেহাত দায়ে থেকেই এই চিঠি লিখছি। তুমি চিরদিন আদার ম্যানস পয়েন্ট অফ ভিউকে অ্যাপ্রিসিয়েট করেছ, তাই আশা করি তুমি আমার বক্তব্য বুঝবে। আমার সব কথা শুনে তুমি আমাকে সুচিন্তিত ও পরিষ্কার তোমার মতামত জানাবে। তোমার মত জানলে আমি তাকে জানাবো, কারণ সে তো আমার জন্য অনাদিকাল বসে থাকবে না। তাকে বিয়ে করার জন্য অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে তারপর সে মন স্থির করবে। আমি এই চিঠি না লিখলেও পারতাম, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা যে গান, সেই একিলিসের গোড়ালিতে সে মেয়ে তীর হেনেছে, আমার নামরে উপায় নেই, ইত্যাদি ইত্যাদি। চিঠিটা অনেক মোটা হয়ে গেল, ভারীও হয়ে গেল অনেক। এবারে সমস্যা হলো চিঠিটা দেব কি করে বাবাকে। বাড়িতে দেওয়া চলবে না, কারণ বাড়িতে চিঠি পড়লে বাবার নিজের মতামত শোনার আগেই মার চোখের জল সে মতামতকে সম্পূর্ণ দ্রবীভূত করে দিবে। যে বিবাদের মামলা এখনো সাবজুডিস, সেই মামলার জজকে বায়াস্ট করে দেওয়া বাদী বা বিবাদী দুপক্ষে অন্যায়। ঠিক করলাম বাবার অফিসের টেবিলে চিঠিটা রেখে দিব। শনিবার বাবার অফিসের টেবিলে চিঠিটা রেখে দিয়ে কোথাও পালিয়ে যাব। তারপর যদি বাড়িতে আমার স্থান হয় তাহলে ফিরে আসব, নইলে আর ফিরব না। শনিবার অফিসে গিয়ে কিছুতেই কাজে মন বসছিল না। বাবা অফিসে এসেই কাজে বেরিয়ে গেলেন। আমি এই ফাঁকে বাবার চেম্বারের প্রধান বেয়ারার হাতে চিঠিটা দিয়ে বললাম, খুব জরুরি চিঠি, বাবা এলেই দিয়ে দিও। চিঠিটা দিয়ে আমি তাড়াতাড়ি গুটিয়ে সোজা চলে এলাম প্রদীপ্তদের বাড়ি। প্রদীপ্ত আমাকে লন্ডন থেকে প্রায় চিঠি লিখত। অ্যাকাউন্টেন্ট হতে আমার আপত্তি ও অস্বস্তির কথা জেনে সে লিখত যে প্রত্যেক মানুষের মনেই অনেকগুলো কুঠুরি থাকে,
নিয়মানুবর্তিতার দ্বারা, তীব্র ইচ্ছা শক্তির দ্বারা, জেদের দ্বারা আমরা সকলে ইচ্ছে করলেই বিভিন্ন সত্তার মানুষ হতে পারি। আফটার অল আমরা তো মানুষ, কুকুর বেড়াল তো নই আমরা। ইচ্ছে করলে মানুষ কি না করতে পারে। প্রদীপ তো বারবার আমাকে উৎসাহ দিত, লিখত মনের কুঠুরিগুলোকে ওয়াটার লাইট করে নে, যাতে একটা জল অন্যটায় না পড়ে। তুই যখন অ্যাকাউন্টেন্ট তখন কট্টর ছিমছাম অ্যাকাউন্টেন্ট হয়েই থাক, আর যখন তোর সে ঘর থেকে ছুটি তখন তুই তোর মূল মনে ফিরে যা, ঢিলে ঢালা ভাবুক হয়ে যা, কবিতা লেখ, গান গা, ছবি আঁক, কেউ তোকে বারণ করবে না। ও বলতো একই সঙ্গে দুজন মেয়েকে যদি কেউ সিনসিয়ারলি ভালোবাসতে পারে, একই সঙ্গে একাধিক বৃত্তি কেন গ্রহণ করতে পারবে না? আমাদের মনের ক্ষমতা কি এতই সীমিত? আমরা কি এতই সাধারণ? সাধারণই যদি হবি তাহলে বেঁচে থেকে লাভ কি? পৃথিবীর অনেক লক্ষ লক্ষ কোটি কোটি লোকের মতো যারা জাস্ট নিঃশ্বাস ফেলা ও প্রশ্বাস নেওয়ার জন্য বাঁচে, যারা চাকরি পাবে বলে পড়াশোনা করে, বিয়ে করবে বলে চাকরি করে এবং সংসার পুতুল খেলা খেলবে বলে বিয়ে করে, তাদের সঙ্গে আমার তফাৎটা কি? নানা কারণে প্রদীপ্তকে আমি শ্রদ্ধা করতাম। আমার বন্ধুদের মধ্যে ও সবচেয়ে উজ্জ্বল ও স্বকীয় ছিল। ওর মনে মনে এমন সব ভাবনা ও ভাব জাগত যা অন্য লোকের চিত্ত জগতে বিপ্লব ঘটাতে পারত। প্রদীপ্তর চিঠিতে লেখা ওর কথাগুলো নিয়ে আমি খুব ভাবতাম। নিজেকে চেষ্টা করব, সত্যি চেষ্টা করব, যাতে একাধিক সত্তায় বেঁচে থাকতে পারি। কিন্তু দুঃখের বিষয় এই যে বর্তমানে আমার মনের সমস্ত কুঠুরিগুলোতেই একটি করে বুলবুলি পাখি বসে আছে। এ বুলবুলির ঝাঁককে তাড়াতে না পারলে আমার কোনো সত্তাই সার্থক হবে না। প্রদীপ তো আর্টসের ছাত্র ছিল। ওর বাবা কলকাতার নামকরা ব্যারিস্টার ছিলেন। একবার দাঁড়াতে 80 মোহর নিতেন। সেন্ট জেভিয়ার্স থেকে আমরা যে বছর বিকম পাশ করি, সে বছরে ও বিএ পাশ করে অক্সফোর্ডে গেছিল ইংরেজি পড়তে, ডক্টরেটও করবে সেখানে। তারপর অধ্যাপনা করবে অথবা এখানে অথবা বিদেশে। প্রদীপ্তর মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। মাকে দেখতে এসেছিল প্রদীপ্ত, কিন্তু এসে দেখতে পায়নি। যেদিন রাতের ফ্লাইটে এলো সেদিন সকালে ওর মা মারা যান। তাই মার শ্রাদ্ধ অবধি ও এখানেই থাকবে। ওর বাড়ি পৌঁছে দেখি ও খাটে শুয়ে বিপ্রদাস পড়ছে শরৎবাবুর। আমি হেসে বললাম, সে কি রে, অক্সফোর্ডের ইংরেজি 20 বিপ্রদাস পড়ছে রে? ও উঠে বসলো, বলল, আয় বস। তারপর বলল, যাই বলিস, ইন্টেলেকচুয়ালদের বকুনি যাই বলুক, শরৎবাবু বিপ্রদাস এখনো পড়তে পড়তে চোখে জল আসে, গলা বুঝে আসে। আমার তো পড়তে খুব ভালো লাগে। আমি বললাম, আমারও লাগে। প্রদীপ্ত বলল, আসলে ব্যাপারটা কি জানিস, আমরা কেউ স্বীকার করি না, আমরা প্রত্যেক মানুষই যে যত বড় ইন্টেলেকচুয়ালি হই না কেন, বেসিক্যালি ইমোশনাল। বেসিক্যালি আমরা সেন্টিমেন্টাল। কেন জানি না, আমার বারবার মনে হয় যে মানুষের সেন্টিমেন্ট নেই, ইমোশন নেই, সে মনুষ্যতর জীব। তার সমস্ত অধীত বিদ্যা বৃথা হয়েছে। মানুষ সে বুদ্ধিক্ষেত্রে যত বড়ই হোক না কেন, সে কখনোই হৃদয় ছাড়া বাঁচতে পারে না। বুদ্ধি কখনো হৃদয়কে হারাতে পারে না, হৃদয় চিরদিনই থাকে। বল ঠিক কিনা? আমি বললাম, তুই বোধহয় ঠিকই বলেছিস, তবে আমার মনটা তোর মতো নয়। কারণ আমি বেসিক্যালি হৃদয় সর্বস্ব মানুষ। সুবুদ্ধি বল বা কুবুদ্ধি বল, আমার কোনো বুদ্ধিই নেই। ইন্টেলেকচুয়াল বলতে আজকে যাদের ধরা হয়, আমি কখনো তাদের দলে পড়ব না, কারণ বুদ্ধিতে, বিদ্যাবত্তায় আমি তাদের চেয়ে অনেক খাটো। তাই আমার মতটা মোটেও প্রণিধানযোগ্য নয়। ও বলল, আমার সঙ্গে খাবি? হবিষ্যান? বললাম, খাবো। ওদের কিন্তু আমি আজ তোর সঙ্গে থাকবো, তোর ঘরে, রাতেও বাড়ি যাব না।
প্রদীপ্তর বুদ্ধিদীপ্ত মুখে একটা উজ্জ্বল হাসি ফুটল। বলল, ব্যাপার কি? বললাম, অনেক ব্যাপার, চল আগে খেয়ে নেই, পরে বলবো, অনেক সময় লাগবে। খাওয়া দাওয়ার পর দুজনের সামনাসামনি সোফায় বসে অনেক পুরনো দিনের গল্প হলো। তারপর এক সময় প্রদীপ্ত বলল, এবার বল তোর কথা। আমি বললাম, বলার কিছু নেই, আমি প্রেমে পড়েছি, একজনকে ভালোবেসেছি নিরুপায় ভাবে। প্রদীপ্ত সোজা হয়ে বসে বলল, এ তো আনন্দের কথা, এখন আমার অসহজ চলছে, নইলে তোকে নিয়ে ফিরপথে গিয়ে সেলিব্রেট করতাম। পরক্ষণে প্রদীপ্ত বলল, তুই বললি বটে, কিন্তু বাসি খবর। আমি অবাক হলাম, বললাম, সে কি, তুই জানতেই পারিস না? প্রদীপ্ত আত্মবিশ্বাসের হাসি হাসল, বলল, নিশ্চয় জানি, আমি তাকে দেখেছি, চিনি এবং খুব ভালো করেই জানি। তোকে আমার খুব হিংসা হয়। প্রেমে যদি কখনো পড়তেই হয় তাহলে অমন মেয়ের সঙ্গেই পড়তে হয়। বিশ্বাস কর, দেশের বাইরে আমার অনেক বান্ধবী আছে, কিন্তু ওর মধ্যে যা আছে আমি কারোর মধ্যে তা দেখিনি। ওর মধ্যে দারুণ একটা আন্তর্জাতিক এলিমেন্ট আছে। ও কখনো ভীষণ বাঙালি, কখনো একেবারে মেম সাহেব, কিন্তু ভিতরে ভিতরে ও যেন কোনো ক্রিশ্চিয়ান সন্ন্যাসিনী। ওর মতো পবিত্রতা, স্নিগ্ধতা আমি কোনো মেয়ের মধ্যে দেখিনি। আমি খুব বিচলিত বোধ করছিলাম, অধৈর্য গলায় বললাম, তুই কার কথা বলছিস? প্রদীপ্ত বলল, কেন, যেন জানিস না? রুমার কথা। আমি চুপ করে গেলাম, মুখ নিচু করে রইলাম। প্রদীপ্ত বলল, কি অবাক হলি তো? আমি বললাম, না, তুই ভুল করেছিস, রুমা নয়, তার নাম বুলবুলি। তুই রবীন্দ্রসঙ্গীত শুনিস? ওর নাম শুনিসনি? প্রদীপ্ত রুড়ো গলায় বলল, তুই তো জানিস ন্যাকা সঙ্গীত আমার ভালো লাগে না। গান বলতে আমি একমাত্র ডাবল ব্যারেল শর্ট গানকে বুঝি। গান ফান আমার ভালো লাগে না। তারপর হঠাৎ থেমে বলল, কিন্তু দাঁড়া, ব্যাপারটা সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি বললাম, তুই বল কোন ব্যাপারে? প্রদীপ্ত বলল, অভিজিৎ। প্রদীপ্ত বলল, অভিজিৎ আর রুমা এসেছিল পরশুদিন, অনেকক্ষণ ছিল। তারপর অভিজিৎ বাবার সঙ্গে ওর বাবার কোম্পানির কি একটা মামলার বিষয়ে পরামর্শ করতে গেল। রুমা আর আমি অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে তোর কথা উঠল। ওকে তোর সম্বন্ধে এমন উচ্ছ্বসিত দেখলাম যে বলার মতো নয়। আমাকে লুকাতে পারবি না রাজা, তুই অস্বীকার করিস যে রুমা তোকে ভীষণ ভালোবাসে, এ কথা তুই জানিস না? আমি চুপ করে রইলাম। প্রদীপ্ত বলল, কথা বল, চুপ করে আছিস কেন? আমি বললাম, ভালোবাসাটা তো একতরফা জিনিস নয়। প্রদীপ্ত বিরক্ত হলো, বলল, আমি বিশ্বাস করি না যে তোকে আমি অন্তত যতটুকু জানি রুমাকে তোর ভালো লাগে না। রুমাকে ভালো লাগে না এমন কোন শিক্ষিত মার্জিত ছেলে থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি বললাম, আমি বলিনি তো যে ভালো লাগে না, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা তো এক নয়। বুলবুলির প্রতি আমি যে অন্ধ উদ্দাম আকর্ষণ অনুভব করি, রুমার বেলায় সেরকম করিনি কখনো। প্রদীপ্ত বলল, তোর কি ধারণা ভালোবাসার একমাত্র ফর্ম অন্ধ উদ্দামতা? ভালোবাসার তো আরো রকম আছে। রুমা কখনো কাউকে এমনভাবে আকর্ষণ করবে না। রুমা যাকে চায় তার অনেক সৌভাগ্য। তুই কি রে, তুই একটা স্টুপিড। তোর বুলবুলিকে আমি দেখিনি, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে রুমাকে হারাতে পারে এমন একজন মেয়ে কলকাতায় আছে। আমি বললাম, তা সত্যি, কিন্তু ভালোবাসা তো কোনো বাধা পথে চলে না। কি করব বল, আমি যা ভালোবেসে ফেলেছি। প্রদীপ্তকে খুব চিন্তিত দেখালো, বলল, তাহলে তো আমি সেদিন খুব অন্যায় করেছি, রুমার কি হবে? আমি অবাক হয়ে বললাম, কেন? না, রুমা তোর যত না প্রশংসা করছিল আমি তার চেয়েও বেশি করছিলাম। তোর সম্বন্ধে কত কিছু বললাম ওকে, যে আমার ঘনিষ্ঠ বন্ধু হিসাবে কাছ থেকে জানি। ও বন্ধুর বোন হিসাবে তার কিছুই জানে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি ওর কাছে তোর নিন্দা করাই উচিত ছিল আমার। তাহলে যদি মেয়েটার মন একটু শান্ত হতো, তোর থেকে মন সরে আসতো, এতে তো জ্বালা আরো বাড়বে বেচারির। ইস,
দেখ তো কি অন্যায় করলাম। আমার খুব খারাপ লাগে রে প্রদীপ্ত, যখনই রুমার কথা ভাবি খুবই খারাপ লাগে। কিন্তু আমি স্বার্থপর হয়ে গেছি এখন। বুলবুলির পাশে রুমাকে দাঁড় করালে আমার মনে রুমা বারবার হেরে যায়। আমি তোকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না প্রদীপ্ত কেন এমন হয়, কিন্তু হয়। আমাকে তুই ক্ষমা করে দে। আমার ক্ষমা করার কথা কিসে আসছে? কিন্তু রুমা কি তোকে ক্ষমা করবে? মেয়েরা ছেলেদের মতো এত উদার হয় না। মেয়েরা এসব ব্যাপারে ক্ষমা কাকে বলে জানে না। তারা বলল, তারপরও বলল, এটা আমার বুদ্ধির বাইরে। আমার মনে হয় কাউকে ভালো লাগা কি খারাপ লাগার ব্যাপারে প্রত্যেকেরই সাবকনসিয়াস স্টেটে দারুণভাবে প্লে করে। বুলবুলির প্রতি তোর যে ভালো লাগা, তার পেছনে তোর অজানিতে এমন কিছু একটা তোর মাথার মধ্যে কাজ করে যে তুই নিজেই তার খোঁজ রাখিস না। আমি তাড়াতাড়ি বললাম, প্লিজ প্রদীপ্ত, এ প্রসঙ্গ বন্ধ কর। আমি তাকে ভালোবাসি, জাস্ট ভালোবাসি। তুই এমন করে ভালোবাসার সব ব্যবচ্ছেদ করিস না, আমার খুব খারাপ লাগছে। তারপর আবার বললাম, জানি না রুমা ওর চারপাশে এমন এমন সব ছেলে থাকতে আমার মতো জ্যাক অফ অল ট্রেডস এর মধ্যে কি দেখতে পেল। আমার প্রতি রুমার এই আশ্চর্য আকর্ষণও কোনো নিয়মের মধ্যে পড়ে না, এও এক ব্যাখ্যাহীন ব্যতিক্রম। প্রদীপ্ত বলল, ঠিক আছে, অন্য কথা বল। কিন্তু এরপরে অন্য কথা আর জমল না। প্রদীপ্ত বইয়ের আলমারি থেকে টমাস মানের একটা মোটা বই বের করলাম, ম্যাজিক মাউন্টেন। বইটার কথা অনেক শুনেছি, কিন্তু বইটা পড়া হয়নি। আমি এক জায়গায় বসে বইয়ের মধ্যে ডুবে গেলাম, আর প্রদীপ্ত আবার বিপ্রদাস পড়তে লাগলো। আমাদের দুই বন্ধুর সমস্ত ঘনিষ্ঠ নৈকট্য রুমা যেন তার স্নিগ্ধ শীতল উপস্থিতিতে বিচ্ছিন্ন করে দিল। শীতলতার সমুদ্রের দুটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, পাশাপাশি তবু বহু দূরে আমরা ভেসে রইলাম। অচেনা পরিবেশে ঘুম ভাঙলে প্রথমে কিছুক্ষণ বোকা বোকা লাগে। নিজের ঘরের সিলিং, দেওয়ালের ছবি, জানালার পাশের বোগেনভেলিয়ার লতা কিছুই না দেখতে পেয়ে কয়েক মুহূর্ত মাথাটা শূন্য হয়ে রইল। পাশ ফিরতেই দেখলাম আমার পাশে মাটিতে কম্বল বিছিয়ে প্রদীপ্ত শুয়ে আছে অশৌচের পোশাকে। ওর মুখময় খোঁচা খোঁচা দাড়ি ভবিষ্যান করায় সৌম্য চেহারায় এক বিশেষ দীপ্তি লেগেছে। প্রদীপ্তর সুন্দর মুখে রোদ এসে পড়েছে। প্রদীপ্ত অকাতরে ঘুমোচ্ছে। মাথার পাশে মাটিতে টেবিল ল্যাম্পটা রাখা আছে, নিভানো। তার পাশে বিপ্রদাস। সবে ঘুম ভেঙেছে এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। দরজা খুলে দেখলাম প্রদীপ্তর বাবা দাঁড়িয়ে আছে। উনি বললেন, এ কি রাজা, তুমি বাড়িতে বলে আসনি যে এখানে থাকবে? তোমার বাবা কাল তোমরা শুয়ে পড়ার পর ফোন করেছিলেন, উনি গাড়ি পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাবার জন্য। বলেই মেসমশাই চলে গেলেন। প্রদীপ্ত ঘুম ভেঙে বলল, কি রে? আমি বললাম, এখন যেতে হবে। শিওরের সমন, ফিরে এসে হয়তো তোর ঘরেই থাকতে হবে। থাকতে দিবি তো? ও বলল, ইয়া কি করিস না, কি বলেন আগে দেখ, ফোন করিস, ভুলিস না। বাইরে বেরিয়ে দেখলাম সাদা অপেল ক্যাপিটান গাড়িটা দাঁড়িয়ে আছে। ড্রাইভার দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। ড্রাইভার একটা চিঠি দিল হাতে। দেখলাম বাবার লেখা। খুদে খুদে অক্ষরে বাবা লিখেছেন, কাম ইমিডিয়েটলি, সি মি অ্যাজ সুন অ্যাজ ইউ কাম। বাড়ি পৌঁছে সিঁড়ি দিয়ে বাবার ঘরের দিকে উঠতে উঠতে অনেক কথা মনে হচ্ছিল এই শেষবারের মতো এবারে সিঁড়ি দিয়ে ওঠা। এ বাড়িতে আমার কৈশোর শেষ হয়েছে, যৌবন আরম্ভ হয়েছে। সিঁড়িতে গোপাল ঘোষের দুটি স্কেচের রিপ্রোডাকশন আমি অনেকদিন আগে কিনে এনে লাগিয়েছিলাম। কত স্মৃতি, কত পুরনো টুকরো টুকরো কথা, সব হারিয়ে যাবে, মুছে যাবে। সিঁড়িতে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল আমার। বাবা তার ঘরের জানালার সামনে দাঁড়িয়েছিলেন। আজ রোববার, বাবা বাগানে যাবেন। পায়ে লাল রঙা তাল চটার চুটি, ধুতি পাঞ্জাবি পরেছেন। আমি পেছন থেকে ডাকলাম, বাবা। বাবা হঠাৎ এক মোচড়ে ঘুরে দাঁড়ালেন।
আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহের খেলা যখন পর্ব 6।